দেশে দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের অ্যাকশন শুরু। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে গণতন্ত্রের পতন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের অ্যাকশন শুরু। শেখ হাসিনার বিরুদ্ধে অবশেষে চূড়ান্ত অ্যাকশন শুরু করেছে আমেরিকা। গণতন্ত্র এবং মানবাধিকার প্রশ্নে দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে সতর্ক করে আসছিল যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র কয়েক মাস আগে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি চালু করেছে। এরই মধ্যে তারা বেশ লোকের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগও করেছে। এমনকি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও এই ভিসা নীতির আওতায় পড়েছে। ছেলের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগের সংবাদ জানার পরই শেখ হাসিনা আরও ক্ষেপে গেছেন। তিনি এখন প্রতিদিনই যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে কথা বলছেন। বলতে গেলে যুক্তরাষ্ট্রকে হাসিনা পাত্তাই দিচ্ছে না। হাসিনা এখন নিজেকে সুপার পাওয়ার মনে করছেন। অপরদিকে চতুর্থবারের মতো ক্ষমতা পাওয়ার পর থেকে শেখ হাসিনা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে হাসিনা কোনো পরোয়া করছে না। কিন্তু যুক্তরাষ্ট্র বসে নেই, তারা এখন হাসিনাকে অর্থনৈতিক চাপে ফেলতেছে। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির বাজার হলো যুক্তরাষ্ট্র, কানাডা, ইইউভুক্ত দেশগুলো। ইতিমধ্যে তারা বাংলাদেশের পোশাক প্রত্যাহার শুরু করে দিয়েছে। বাংলাদেশের দুটি গণমাধ্যম আজ রিপোর্ট করেছে যে এবছর বাংলাদেশের তৈরি পোশাক বিক্রি বন্ধ করা হয়েছে এবং গ্রাহকদের ফেরত দিতে বলা হয়েছে। এমন দেশগুলোর মধ্যে আছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, অস্ট্রিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, বুলগেরিয়া ও সাইপ্রাস। এমনকি একই ধরনের অভিযোগ তুলে ইউরোপীয় ইউনিয়নের 9টি দেশ তাদের বাজার থেকে বাংলাদেশি বিভিন্ন পোশাক তুলে নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার সরকার বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া জর্জ ব্র্যান্ডের 2,16,000-এর বেশি পোশাক ক্রেতাদের কাছ থেকে ফেরত নিতে বলেছে বৈশ্বিক চেইন শপ ওয়ালমার্টকে। এসব পোশাকের ব্যাপারে কানাডার স্বাস্থ্য বিভাগ তাদের ওয়েবসাইটে বলেছে, জর্জ ব্র্যান্ডের রাতে পরার পোশাকের জিপারের বর্ধিতাংশ ভেঙে যেতে পারে এবং পায়ের ও গলার গ্রিপ বরাবর ধোয়ার ফলে চেপে যেতে পারে, যা ওই পোশাক পরা ব্যক্তির দম বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে। গত 3 অক্টোবর কানাডা সরকার সে দেশের সরকারি ওয়েবসাইটে এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে এরই মধ্যে বিক্রি হয়ে যাওয়া জর্জ ব্র্যান্ডের এসব পোশাক ওয়ালমার্টে ফেরত দেওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ওয়ালমার্টে বিক্রির জন্য জর্জ ব্র্যান্ডের এই পোশাকগুলো তৈরি হয়েছে গাজীপুরের ইউনিক ডিজাইনার্স লিমিটেড নামের একটি কারখানায়। 2022 সালের নভেম্বর থেকে 2023 সালের জুন মাসের দিকে পোশাকগুলোর সরবরাহ দেওয়া হয়। বিশ্বের 100টির বেশি দেশে অর্থনৈতিক ও আর্থ-সামাজিক নীতি সহায়তা প্রদান করার সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের তথ্য মতে, কানাডা ছাড়াও চলতি 2023 সালে 11টি দেশের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া পোশাক উঠিয়ে নিতে বাধ্য করেছে নিয়ন্ত্রক সংস্থাগুলো। এর কারণ হিসেবে এক এক দেশে এক এক ধরনের অজুহাত তুলে ধরা হয়েছে। আবার অনেক দেশে বিক্রিত পোশাক গ্রাহকদের কাছ থেকে ফেরত নিয়ে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওইসিডির তথ্যে দেখা যায়, বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের তৈরি পোশাকের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে সেগুলোর মধ্যে আছে পোশাক পরার কারণে শ্বাসরোধ ও আঘাত পাওয়ার আশঙ্কা, ঢিলেঢালা হওয়ার কারণে আগুনের সংস্পর্শে আসার ঝুঁকি, পোশাকে অতিমাত্রায় রাসায়নিক পদার্থ থাকা, আগুন প্রতিরোধী মান নিশ্চিত না হওয়া প্রভৃতি। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিদেশিরা স্বাস্থ্য ঝুঁকির কথা বলেও প্রকৃত ঘটনা ভিন্ন। এখানে বড় ধরনের রাজনীতি কাজ করছে। বর্তমান সরকার যে পশ্চিমা দেশগুলোর সাথে অতি বাড়াবাড়ি করছে সেটার ফল হতে পারে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর সরাসরি অর্থনৈতিক নিষেধাজ্ঞা না দিয়ে ভিন্নভাবে কাজটা করছে। এটাও শেখ হাসিনার সরকারের ওপর এক প্রকার চাপ। এখন তারা যদি বাংলাদেশের সব পোশাক প্রত্যাহার করে তাহলে আমাদের রপ্তানি একেবারে ধসে পড়বে। শেখ হাসিনাকে এমনিতেই ক্ষমতা ছেড়ে দিতে হবে। বাংলাদেশে গণতন্ত্রের পতন। বাংলাদেশে গণতন্ত্রের পতন হয়েছে বলে উল্লেখ করেছে ওয়াশিংটন ভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দল ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দমন পীড়নের নজিরবিহীন ট্র্যাক রেকর্ডের মধ্য দিয়ে বাংলাদেশে আগামী বছরের সাধারণ নির্বাচনকে ঘিরে নানা তৎপরতা চলছে।
প্রতিবেদনে বলা হয় 2008 সালে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জনগণের জন্য একটি আধুনিক, প্রগতিশীল ও মুক্ত গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা না করে ক্ষমতাসীন সরকার গত 14 বছরের ব্যাপক দুর্নীতি ও ভিন্ন মত দমনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর তার দখলকে সুসংহত করার পথ বেছে নিয়েছে। আগামী 2024 সালের জানুয়ারিতে নির্বাচনে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে বিজয়ী হবে বলে আশা করা হচ্ছে। সে নির্বাচনকে ঘিরে সরকার একটি দীর্ঘ প্রতিশ্রুতি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দর কষাকষিতে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। ক্ষমতাসীন দলের প্রতিহিংসামূলক রাজনীতি, অলিগার্কদের পক্ষে ঝুঁকে পড়ার নীতি ও ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী প্রবণতার ফলে এমনটি আশা করা কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুসারে 1971 সালে স্বাধীনতার সময় বাংলাদেশের জিডিপি ছিল মাত্র $6.2 বিলিয়ন। 2021 সালে তা বেড়ে হয়েছে $416.3 বিলিয়ন। সেই বৃদ্ধি অব্যাহত থাকলে 2030 সালের মধ্যে বাংলাদেশের জিডিপি বর্তমান আকারের দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে। 2022 সালের হিসেবে বাংলাদেশে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে 72.4 বছর। উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে শিশু মৃত্যুর হার। শিক্ষাক্ষেত্রে মেয়েদের ও মহিলাদের অসাধারণ অগ্রগতি হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা এখন বেশি মাধ্যমিক স্তরের স্কুলে ভর্তি হচ্ছে এবং সমস্ত শিশুর 98% অন্তত প্রাথমিক স্তরের শিক্ষা শেষ করছে। দেশের মানুষের মাথাপিছু আয় বর্তমানে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ। আর মেগা অবকাঠামো উন্নয়নগুলো বছরের পর বছর ধরে ক্ষমতাসীন দলের পোস্টার উপাদান। প্রতিবেদনে বলা হয়, বৈষম্যে এই ঈর্ষণীয় সাফল্য এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গত 6 বছরে দেশে আয়ের বৈষম্য বেড়েছে। 2022 সালের বিশ্ব বৈষম্য প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে মাত্র 1% মানুষের কাছে 16.3% সম্পদ রয়েছে। সমাজের একটি ক্ষুদ্র অংশের হাতে সম্পদের এই একত্রীকরণ একটি অলিগার্ক শ্রেণী তৈরি করে, যা রাজনৈতিক প্রভাবের কারণে হয়ে থাকে। 2020 সালে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে র্যাব গ্রেফতার করে এবং সরকারের মানহানি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে মামলা করে। তার ঘনিষ্ঠ সূত্রগুলো তখন অভিযোগ করেছিল যে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ঢাকার বাইরের এক ব্যবসায়ীর ব্যঙ্গাত্মক কার্টুন আঁকার কারণে কিশোরকে গ্রেফতার ও নির্যাতন করা হয়। পরে 10 মাস কারাভোগের পর তিনি জামিন পান। কিশোরের সঙ্গে জেলে একই সেলে ছিলেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্ত মুশতাক আহমেদ, যিনি 2021 সালে কারা হেফাজতে মারা যান। প্রতিবেদনে উল্লেখ হয়, অলিগার্কদের ক্ষমতার খেলার আরেকটি ঘটনা সামনে আসে যখন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট মোহাম্মদ আব্দুস সোবহান মিয়া নামের এক ব্যক্তির উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, যিনি নিউ ইয়র্কে $4 মিলিয়ন বেশি মূল্যের রিয়েল এস্টেটের মালিক বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়। আব্দুস সোবহান মিয়া বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। ওসিসিআরপি জানায়, শেখ হাসিনার বিশেষ সহকারী থাকা অবস্থায় আব্দুস সোবহান মিয়া এই সম্পদ করেন। এই ধরনের ঘটনার সরকারের প্রকৃত উন্নয়ন প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করে, অর্থনৈতিক সাফল্যকে ছাপিয়ে দেয় এবং তাতে বাংলাদেশে ব্যাপক ও বৃহত্তর দুর্নীতির চিত্র ফুটে ওঠে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2022 সালের দুর্নীতি উপলব্ধি সূচক অনুসারে তালেবান শাসিত আফগানিস্তানের পরে বাংলাদেশ বিশ্বের 12তম এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ। গড়পড়তা বাংলাদেশিদের অর্থনৈতিক দুর্দশা যেমন বাড়ছে, তেমনি দুর্নীতি ও বৈষম্যের ক্ষেত্রে জনগণের ক্ষোভ ক্রমাগত বাড়ছে। দি ডিপ্লোম্যাটের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের ক্রমবর্ধমান বৈষম্য ও দুর্নীতি এক পাশে রাখলেও বাংলাদেশে গণতন্ত্রের নিম্নগতি আসন্ন নির্বাচনের আগে অত্যন্ত উদ্বেগের বিষয়। শেখ হাসিনার অধীনে গত 14 বছরে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ব্যাপকভাবে দমনের একটি কুখ্যাত অভ্যাস গড়ে তুলেছে, যার কিছুটা ব্যক্তিগত প্রতিহিংসার কারণে সংগঠিত হয়েছে। 2018 এবং 2014 সালের জাতীয় নির্বাচনগুলো নির্বাচনী জালিয়াতি, ভীতি প্রদর্শন এবং গণগ্রেফতারের গুরুতর অভিযোগে বিতর্কিত ছিল, যদিও সরকারের পক্ষ থেকে নির্বাচনে অনিয়মের অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং নির্বাচনে একতরফা ফলাফলের জন্য শক্তিশালী বিরোধী দলের অভাবকে দায়ী করেছে। বিরোধীরা অবশ্য সরকারের ভয় দেখানোর কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছে। 2022 সালের অক্টোবরে প্রধান বিরোধী দল বিএনপির সিনিয়র নেতারা দাবি করেছিলেন,
যে ভয়ের পরিবেশ তৈরির জন্য বিএনপি সদস্যদের বিরুদ্ধে কমপক্ষে 20,000 দায়ের করা হয়েছে। গত বছরের 7 ডিসেম্বর ঢাকায় পুলিশ আওয়ামী লীগ সমর্থক ও